সন্দেহ করার মতো কিচ্ছু নেই। এখানেও নেই। যদি জয়দীপের জীবনে অন্য কোনো মহিলা থাকে তাহলে অন্য কোনো নাম্বারও থাকে। স্যার, আমার ইনফর্মাররা গৌরী সমস্ত খবর এনেছে, কিন্তু ওর কোনো অ্যাফেয়ারের কথা জানা যায়নি। স্যার, আই থিঙ্ক আমরা জয়দীপ মাথুরের ওপর ফোকাস করি। ওর অন্য নাম্বার ট্রেস করতে হবে, যদি ওর কাছে থাকে তো। দেরাদুনের ফরেস্ট অফিসে কথা বলি। হ্যাঁ ইন্সপেক্টর, আমি খুব ভালো করে জানি যে আমাদের ফরেস্ট গার্ড জয়দীপের ফ্যামিলির সাথে কি হয়েছিল। এখন বলুন আমি কি সাহায্য করতে পারি। এই কেসের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষই আমাদের সন্দেহের তালিকায় আছে। যতক্ষণ না 100% সন্দেহ তার উপরে দূর হচ্ছে। আপনি একটু খুলে বলবেন আমাকে? আমাদের কাছে জয়দীপ মাথুরের যে নাম্বারটা আছে সেটা হলো 4445678990, যেটা জয়দীপ আমাদের নিজে দিয়েছেন। আমি শিওর বিজেন্দ্র বাবু, আপনার ডিপার্টমেন্টে যদি কোনো অফিসারের কাছে অন্য কোনো নাম্বার থাকে তাহলে ওই অফিসারকে অবশ্যই ওই নাম্বার আপনাদের অফিসে রেজিস্ট্রি করাতে হয়। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আপনি সন্দেহ করছেন যে জয়দীপের দ্বিতীয় কোনো নাম্বার আছে, কোনোভাবে নাম্বারটা হয়তো ক্রাইমের সাথে ইনভলভ। যেটা আপনাকে আগেই আমি বলেছি, এই কেসে কেউই কিন্তু সন্দেহাতীত নয়। আমার খানিকটা সময় লাগবে, আমাকে রেকর্ডগুলো বার করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জেনে নিয়ে নাম্বারটা জানান, যদি জয়দীপের কাছে থাকে। যদিও আপনাকে বলাটা নিষ্প্রয়োজন, প্লিজ কনফিডেন্সিয়াল। জানো তো, ওখানে জঙ্গলের মধ্যে একাকিত্বটা আমি সবচেয়ে ভয় পাই। ওসব জন্তুগুলোর সঙ্গে লড়াই করার জন্য কোনো নতুন সঙ্গী তো খোঁজনি না? কোনো জঙ্গলি বিড়াল? সন্দেহ করো আমায়? কেন তুমি আমায় সন্দেহ করো না? ইন্সপেক্টর, 4445678990 এই নাম্বারটাই রেকর্ডে পাচ্ছি। জয়দীপ মাথুরের কাছে অন্য নাম্বার নেই? আগে না, আমাদের রেকর্ড অনুযায়ী জয়দীপের কাছে এই নাম্বারটাই আছে। আর কোনো সাহায্য? না, কিছু না, থ্যাংক ইউ। স্যার, হতে পারে ওর কাছে আর একটা নম্বর আছে, কিন্তু ডিসক্লোজ করতে চাইছে না। অথবা বাইরে নিয়ে যায় না, কোয়ার্টার্সে রাখে আর সেখান থেকে কথা বলে। যদি এমনটা হয় তাহলে দেরাদুনের জঙ্গলে আমাদের কোনো সোর্স বা ইনফর্মার তৈরি করতে হবে। স্যার, জয়দীপ তো ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে কাজ করে, সেই অনুযায়ী ওর কোনো না কোনো সাথী তো থেকে থাকবে। আপনি আপনার ডিউটি করছেন, আমি নাক গলাতে চাই না, কিন্তু একটু ভাবুন, ওই লোকটার সবকিছু শেষ হয়ে গেছে, ওর বড় মেয়ে রেপ হয়েছে, আর আপনি বলছেন ওই সবকিছু করেছে? অফিসার, বহু বছর বাদে এরকম একটা ক্রাইম ঘটেছে। আমরা শুধু জয়দীপকেই নয়, জয়দীপের স্ত্রী গৌরীর ভাইকেও আমরা সন্দেহ করছি। সবারই কোনো না কোনো কারণ আছে, কিন্তু আমার হাতে সময় কম। প্লিজ আমাদের হেল্প করুন। ঠিক আছে ইন্সপেক্টর, জয়দীপের সঙ্গী অফিসার হলো শুক্লাল পান্ডে, আমি ওর নাম্বারটা অফিস থেকে পাঠিয়ে দিচ্ছি। অফিসার, মনে হয় না ফোনেতে ঠিক করে কথা হবে। আমরা শুক্লাল বাবুর সঙ্গে আমাদের অফিসে কথা বলতে চাই, ফেস টু ফেস। ঠিক আছে। আর একটা কথা অফিসার, সেটা হলো আমি জয়দীপকে কিছু বলবো না। আগের বারও কনফিডেন্সিয়াল রেখেছিলাম, এবার কি আপনি আমাকেই সন্দেহ করবেন? না রেঞ্জার সাহেব, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে স্যার, ওকে স্যার। কানপুর যেতে হবে অফিসিয়াল কাজে।
আপনি কি আমাকে কোনোভাবে সন্দেহ করছেন? আপনার দায়িত্ব, প্লিজ বলুন। 7 বছর ধরে আমরা একসঙ্গে আছি, আমি আর জয়দীপ, জঙ্গলে। কথাবার্তা তো অনেকই হয়, ব্যক্তিগত? অল্প স্বল্প। সোজা প্রশ্নে আসছি, জয়দীপের কোনো অ্যাফেয়ার চলছে দেরাদুনে? আগে না, জয়দীপ নিজের পরিবারকে খুব ভালোবাসতো। ওর ফ্যামিলির মৃত্যুর পর ও একটা জীবন্ত লাশ হয়ে গেছে। আরো একটা প্রশ্ন করছি আপনাকে, জয়দীপ কি তার স্ত্রী এবং বাচ্চাদের খুন প্ল্যান করেছিল? আমি তো আপনাকে বললাম না স্যার, ওর কোনো রকম অ্যাফেয়ার ছিল না। আমাদের ডিপার্টমেন্ট সারা দুনিয়া জানে জয়দীপ নিজের ফ্যামিলিকে কত ভালোবাসতো, কত দেখভাল করত। তাহলে ও এইরকম কেন করতে যাবে? জয়দীপের স্ত্রী গৌরীর কি কোনো অ্যাফেয়ার চলছিল? জয়দীপ সেটা জানতে পারে আর ব্যাস শেষ করে দেয় সব। মাফ করবেন স্যার, আপনি আমার সবচেয়ে কাছের কলিগের মৃত স্ত্রীকে অপমান করছেন। এটা ঠিক নয়। ঠিক নয় না লজ্জাজনক? একজন মহিলা তার 3 বাচ্চাকে নির্মমভাবে খুন করা হয়েছে, আর 17 বছরের একটি মেয়ে রেপ্ট হয়েছে। পান্ডে, তোমার কলিগ, পার্টনার, বন্ধু যাই হোক না কেন, ওকে এর সঙ্গে কোনোভাবে যুক্ত? উত্তর আমি আগেই দিয়েছি স্যার, না, একদম না। স্যার, এইসব অফিসারেরা একজন আরেকজনকে বাঁচানোর প্রতিজ্ঞা করে। স্যার, মনে হচ্ছে দুজনে সেই প্রতিজ্ঞাই করেছে। কেউ কিছু জানলেও কিচ্ছু বলবে না। ঠিক বলেছ, মুখ খুলবে না, কিন্তু আমাকেও তো শিওর হতে হবে। স্যার, হতে পারে জয়দীপ মার্ডারগুলো নিজের হাতে করেইনি। 26 অগস্ট থেকে 28 অগস্ট ওর সেলফোনের লোকেশন দেরাদুনে ছিল, আর এই 3 দিনের মধ্যে অনেকবার কল করেছিল দিশা আর গৌরীকে। আর জয়দীপ নিজের শালার সাথেও কথা বলেছিল। তার মানে ওর পার্সোনাল ইনভলভমেন্ট রুল আউট করা যেতে পারে। কিন্তু ও নিজে কেন খুনটা করলো না? ওর ফোনের লোকেশন দেখাচ্ছে দেরাদুন, ও সেখানে ছিল, প্রমাণ কি? স্যার, হতে পারে মোবাইলটা দেরাদুনে ছিল, ও কানপুরে চলে এসেছিল। 26 তারিখ রাত্রে খুনটা করে, তারপর ফিরে যায় দেরাদুনে। আর 27 তারিখ সকালে যে কলটা হয় দিশা এবং গৌরীকে, সেটা জয়দীপের এই বন্ধু, কলিগ সুখলাল পান্ডে করে থাকতে পারে। স্যার, রেপের অ্যাঙ্গেলটা না থাকলে জয়দীপকে পুরো সন্দেহ করা যেত। স্যার, এটাও তো হতে পারে যে জয়দীপ হয়তো ভাড়া করা গুন্ডাদের হাতে এই কাজটা ছেড়েছিল, আর এই ব্যাপারটা সুযোগ নিয়েই দিশার রেপ করেছিল তারা। আর এই ব্যাপারটার জন্যই জয়দীপের রাগ ওই গুন্ডাদের ওপর। একটা কাজ করা যাক, দেরাদুন পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করি, ওখানে সমস্ত অপরাধীদের তুলে নিক। হতে পারে যে ওখানকার কোনো পেশাদার অপরাধী যাকে জয়দীপ সুপারি দিয়েছে। স্যার, এটা তো ওখানকার কোনো ইনফরমারই বলতে পারে যে জয়দীপের কোনো অ্যাফেয়ার ছিল কিনা। একদম। পাঠক, দেরাদুন পুলিশের থেকে সমস্ত অপরাধীদের লিস্ট নাও। স্যার। মানসী, স্যার, দেরাদুনে ইনফরমারদের অ্যাক্টিভ করো। এই হত্যাকাণ্ডের প্রাইম সাসপেক্ট জয়দীপ মাথুরকেই মনে করা হচ্ছিল। দেরাদুনের সব হিস্ট্রি শিটারকে তুলে এনে জেরা করা হলো। কানপুরেও ইনফরমারের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো। পুলিশ অবশ্য তখনও একটি সূত্র খুঁজে বেড়াচ্ছিল, যেটা ধরে তারা আসল খুনের কাছে পৌঁছতে পারে। এই কেসের মাস্টারমাইন্ড কি এতটাই চতুর? আমাদের হাতে কিচ্ছু লাগছে না, এত ফুল প্রুফ প্ল্যান করেছে। জয়দীপ মাথুর, হ্যালো স্যার, 2 মাস হয়ে গেল আমার ফ্যামিলির মার্ডার হওয়ার। একটু সময় লাগছে। আপনার হাতে তো কোনো না কোনো ইনফরমেশন এসেছে? এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন নেই। জয়দীপ, তুমি যতখানি চিন্তায় আছো ততটাই আমরাও চিন্তায় আছি। এখনো কেন কোনো সূত্র পাওয়া যাচ্ছে না? খুনি ভাবছে যে সে খুব চতুর, খুব স্মার্ট, কিন্তু বিশ্বাস করো আমাদের, খুব তাড়াতাড়ি ও আমাদের মুঠোয় আসবে। কারণ আমরা জানি যে সে যেই হোক, খুব কাছের কেউ, আমাদের উপরও তার নজর আছে। কি বলছে ওরা? এখন অব্দি কিছু জানতে পারেনি। 0। স্যার, মাস্টারমাইন্ডরা এটা ভাবতে পারে সময়ের সাথে সাথে সব মুছে যাবে, আর এই ঘটনার কোনো মূল্যও দিতে হবে না। মূল্য যেটা হত্যাকাণ্ড করতে গিয়েও লাগতে পারে। ভাড়া করা খুনি, যাতে প্রচুর খরচ আছে। যদি জয়দীপ মাস্টারমাইন্ড হয় তাহলে নিশ্চয়ই ব্যাংক থেকে অনেকগুলো টাকা তুলে থাকবে। পাঠক, জয়দীপ ফরেস্ট গার্ড, স্যালারি অ্যাকাউন্ট, নিজের অ্যাকাউন্ট থেকে টাকা বার করাটা কোনো সূত্র বা কোনো প্রমাণ হয় না। ব্যাংক ট্রানজাকশন কোনো লিড দিতে পারে।
ইন্সপেক্টর, এটা বাড়াবাড়ি হচ্ছে না? জয়দীপকে শুধু সন্দেহ নয়, আপনি আরোপিতে ডাকছেন। জয়দীপ এখনো আমাদের সন্দেহের তালিকায়। কথা শুধু এইটুকুই যে এখনো পর্যন্ত ওকে আমরা নির্দোষ বলে মানতে পারছি না। আপনি বলতে চাইছেন যে জয়দীপ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে হত্যাকারীকে দিয়েছে নিজের ফ্যামিলিকে শেষ করার জন্যে? পুরো ফ্যামিলিকে শেষ করার ব্যাপারে আমি বলছি না। কথাটা হচ্ছে দিশার রেপের ক্ষেত্রে। হতে পারে যে খুনি নিজের মর্জিতে দিশাকে রেপ করেছে, যেটা জয়দীপ জানতই না। দেখুন অফিসার, আমরা যে হেল্পটা চাইছি সেটা এমন কিছু বড় নয়। সো প্লিজ কোঅপারেট আস। দেখুন, আমি আপনাকে জয়দীপের অ্যাকাউন্ট ডিটেল দিয়ে দিচ্ছি, বাকিটা আপনি বুঝবেন আর ব্যাংক। জয়দীপ মাথুরের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল থেকে এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র বেরিয়ে এলো। স্যার 30শে অগস্ট মালতীনগর এটিএম থেকে 25,000 টাকা তোলা হয় মার্ডারের পরে। আর স্যার 6 সেপ্টেম্বর 30,000 টাকা বের করা হয়েছিল অন্য এটিএম থেকে, সেটাও একই অঞ্চলে। এই দুটো উইথড্রলই 26শে আগস্টের পরে হয়েছে, তার মানে হলো এই হত্যাকাণ্ডের পরে। এটা কি হত্যাকারীকে দেওয়া দুটো কিস্তি, নাকি আরো উইথড্রলস বাকি আছে? স্যার এখনই জয়দীপকে কিছু বলার দরকার নেই, সোজা এটিএম এর সিসিটিভি ফুটেজ বের করি। স্যার, 30শে অগস্ট দুপুর 2টোর সময় এই কার্ড থেকে টাকা তোলা হয়েছিল চকবালি এটিএম থেকে, আর 6ই সেপ্টেম্বর বিকেল 4টের সময় দ্বিতীয়বার তোলা হয় ছোট মসজিদ এটিএম থেকে। স্যার, এই দুটো সময়ের সিসিটিভি ফুটেজ আমি ট্রান্সফার করে রেখেছি। স্যারের বডি স্ট্রাকচার আর হাইট জয়দীপের সাথে কোনো মিল নেই। কিন্তু ও নিজের মুখটা ঢেকে রেখেছে, নিশ্চয়ই কোনো অপরাধ লুকোচ্ছে। স্যার এটা অন্য কেউ হবে, জয়দীপ নয়। আগের লোকটার সাথেও কোনো মিল পাওয়া যাচ্ছে না। কিন্তু এও তো নিজের মুখটা ঢেকে রেখেছে। পাঠক, মানসী, মনে হচ্ছে ফাইনালি আমরা কিছু পেলাম। এই মোডাস অ্যাপারেন্ডি এই প্রথমবার পেলাম যে সুপারি কিলারের হাতে এটিএম কার্ড দিয়ে দিয়েছে উইথড্রলের জন্য। জয়দীপ এইভাবে নিজের আসল মুখটা ঢেকে রেখেছে। দুজনেই নিজেদের মুখ ঢেকে রেখেছে, কিন্তু এদের যারা জানবে তারা চিনবে। এরা দুজনেই জয়দীপের এটিএম কার্ড দিয়ে টাকা তুলেছে। সোজা কথা, জয়দীপের কার্ডের পাসওয়ার্ডটা ওরা জানে, যেটা জয়দীপ নিজেই জানিয়েছে। এই দুজনের ছবি ইনফরমারদের কাছে দিয়ে দাও পাঠক। এই দুজন যেখানে লুকিয়ে থাকুক টেনে বার। এরা দুজনেই জয়দীপের এটিএম কার্ড দিয়ে টাকা তুলেছে। সোজা কথা, জয়দীপের কার্ডের পাসওয়ার্ডটা ওরা জানে, যেটা জয়দীপ নিজেই জানিয়েছে। এই দুজনের ছবি ইনফরমারদের কাছে দিয়ে দাও পাঠক। এই দুজন যেখানে লুকিয়ে থাকুক টেনে বার করতে হবে সালাদের। এই মুখ ঢাকা থেকে কিছু বোঝা যাচ্ছে না ম্যাডাম, কেউ একে সেভাবে বুঝতেই পারছে না। রাজু, আমাদের হাতে একটা ইম্পর্টেন্ট লিড, এটা যে কোনো ভাবে এদের দুজনকে আমাদের ধরতে হবে। স্যার এই দুজন মুখোশ পড়া লোকের কাছে জয়দীপের এটিএম কার্ডের পাসওয়ার্ড আছে, যেটা জয়দীপকে ছাড়া ভাবাই যায় না। স্যার আমরা জয়দীপকে কোয়েশ্চেনিং এর জন্য তুলছি না কেন? পাঠক, আমি প্রথমে ওদের দুজনকে ধরে ওদের মুখ থেকেই জয়দীপের নামটা শুনতে চাই।
যদি আমরা এমনি জয়দীপকে ধরে আনি তাহলে আমাদের কোনো না কোনো বাহানা দেখাবে যে কার্ড হারিয়ে গেছে, এই হয়েছে, ওই হয়েছে। স্যার আমরা জিজ্ঞেস তো করতে পারি কার্ড হারিয়ে গেছে, রিপোর্ট করেনি কেন, আর নতুন কার্ড কোথায়, আর ওই দুজন পাসওয়ার্ড পেলো কি করে? তুমি ঠিকই বলছো, ব্যাপারটা লম্বা হয়ে যাবে। এমনিতেই 2 সপ্তাহ কেটে গেছে, অথচ এই দুজনের খোঁজ পাইনি। তার উপর জয়দীপ প্রত্যেকদিন ফোন করে জিজ্ঞেস করে কোনো ইনফরমেশন আছে না। স্যার তুলি জয়দীপকে। কিন্তু তোলার আগে জয়দীপের রেঞ্জারের বিশ্বাস তৈরি করতে হবে। হ্যালো স্যার, কমলকান্ত বসু বলছি ব্যাংক থেকে। হ্যাঁ বলুন ম্যানেজার সাহেব। স্যার, আপনার ওই জয়দীপের ট্রানজাকশন অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেয়েছিলেন না? কারেক্ট, আপনি পাঠিয়েছেন। আমি তার মধ্যে একটা এটিএম স্টেটমেন্ট মিস করে গেছি স্যার। আরো আছে? 30 অগস্ট 6 সেপ্টেম্বরের আগে 27 অগস্ট রাত্রিবেলা এই কার্ড একবার মালতীনগরে ইউজ করা হয়। কে ইউজ করেছে? একটা লোক ছিল যার মুখে এবার কোনো মাস্ক ছিল না, পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি আপনাকে ফুটেজ পাঠাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ম্যানেজার সাহেব। পাঠক, 27 আগস্ট এটিএম কার্ড ইউজ হয়েছে। মানে খুনের ঠিক একদিন পর? সিসিটিভিতে মুখটা সেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। জয়দীপ কিন্তু নয়, ওই দুজনের মতোই তৃতীয় কোনো ব্যক্তি। কিন্তু স্যার ডেটটা 27 অগস্ট ছিল। হয়তো সেই দিন জয়দীপ এই কানপুরেই ছিল, আর ওর ফোন ওর বন্ধু সুখলালের কাছে ছিল। ও তো টাকা বেরই করলো না। তবে ওর হাতে যেটা রয়েছে সেটা বোধহয় ব্যালেন্স স্টেটমেন্ট, কিন্তু কার্ড জয়দীপ মাথুরের। এই এটিএম থেকে জয়দীপের কার্ডের মাধ্যমে 27 অগস্ট কোনো টাকাই বের করা হয়নি। এই লোকটার মুখটা ঢাকা নয়, মুখ একেবারে পরিষ্কার। যত তাড়াতাড়ি সম্ভব একে ধরে সত্যিটা বার করতে হবে। আর একটা কথা, এ দেখো, মালতীনগর জয়ন্তী চক থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে, মানে আমাদের ক্রাইম সিন গৌরী মাথুরের বাড়ি। আর এটিএম থেকে 3টে ট্রানজাকশনই মালতীনগর এরিয়াতে হয়েছে। তো হতে পারে যে এই 3টে লোকই এই এরিয়াতে বিলং করে। কে করেছে বলে মনে হয়? মাথায় কিচ্ছু আসছে না শুক্লা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। পুলিশও কাউকে খুঁজে পাচ্ছে না। আমায় পুলিশ একবার কিছু করতে দিক তো, সত্যি বলছি আমি। হ্যাঁ, কিছু প্রয়োজনীয় কথা আছে, কিছু জানতে পেরেছি। কি জানতে পেরেছেন স্যার? খুব তাড়াতাড়ি চলে আসুন, আমরা সামনে বসে কথা বলবো। ঠিক আছে। কিছু পেয়েছেন বললেন? শাকিল, যে 4টে খুন আর রেপ হয়েছে সেই কেসে এদের যোগাযোগ থাকতেও পারে। খোঁজ নেই, এরা সম্ভবত মালতীনগরই থাকে। কবির, খবর লাগাও কারা এরা, টিপ ডাবল দেবো। আর সাথে সাথে পুরো মালতীনগরটাও খুঁজে দেখো, এরা কারা যারা 4টে মার্ডার করার পর গায়েব হয়ে গেল আর কেন হলো। এটা তো আমার কার্ড নয়। আমি জানতাম এটা এরকমই কিছু বলবেন। আমার কার্ড তো এটা স্যার, শেষের 4টে নাম্বার হলো 3487। আর এটা যেটা 2-3 জায়গায় ব্যবহার করা হয়েছে, এটা এই অ্যাকাউন্টেরই অন্য একটা কার্ড, অ্যাড অন বলে যাকে। এই যে অন্য কার্ডটা 9854 শেষে যার, এটা আমার স্ত্রী গৌরী ব্যবহার করত। আমার মনে হয় স্যার, আমার পরিবারের যে খুনি গৌরীর থেকে এই কার্ডটা চুরি করেছিল। হ্যাঁ, এই অ্যাডন কার্ড, এটা তো আপনারই কার্ড। তো ট্রানজাকশন যখন হবে তখন আপনার ফোনে নিশ্চয়ই মেসেজ যাবে। স্যার, এই কার্ডটার জন্য গৌরীর নাম্বার দেওয়া হয়েছিল, তাই যাই SMS আসতো গৌরীর মোবাইলেই যেত। কিন্তু টাকা তো আপনার অ্যাকাউন্ট থেকেই যায়, কোনো ছোট অ্যামাউন্টও নয়। 25,000, 30,000। স্যার, আমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিস আজীবনের জন্য হারিয়েছি স্যার।
ফ্যামিলি খুন হয়ে যাওয়ার পরে আমি আমার ব্যাংক ব্যালেন্স নিয়ে ভাববো? জয়দীপ, তুমি করেছ না করিয়েছ? উদ্দেশ্য কি ছিল তোমার? ম্যাডাম একটা খোঁজ পেয়েছি। বলো কবির। মালতীনগরের চায়ের দোকান একটা, 15 মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। হয়তো এই নিউজটা আপনার জন্য ভালো হবে। তাহলে এই হলো আপনার ইনভেস্টিগেশন? খুনি অবধি পৌঁছাতে পারলেন না, তাই আর কিছু না পেরে আমাকে দোষী ঠহরালেন। আমার স্ত্রী ছিল স্যার, আমার সন্তানরা, আমার প্রাণ ছিল ওরা। আমাদের মতন আপনিও খুব ভালো করে জানতেন জয়দীপ, এরকম অনেক কেস রিপোর্ট হয় যাতে ফ্যামিলির একজনই পুরো ফ্যামিলিকে শেষ করে দেয়। তাহলে আপনিও নিশ্চয়ই জানেন স্যার, আর আমিও জানি যে কখনো কখনো পুলিশ অফিসার তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর যা খুশি তাই বলে। আপনি এ কাজ পারবেন না স্যার। এবার আমি আমার পরিবারের খুনিদের খুঁজে বের করব। আপনি পারবেন না, কারণ খুনিকে বের করাটা আমাদের কাজ। আর আশা করছি আমাদের তদন্তের তীর যেন আপনাকেই না বেঁধে। বল কি খবর? ওই এটিএম কার্ড যার কাছে আছে তার নাম গোপী, আমাদের মালতীনগরেই থাকে। ওই ট্যাক্সি চালানোর কাজ করে। ওর অ্যাড্রেস আপনাকে মেসেজ করছি স্যার। পুরো মালতীনগর খুঁজে দেখলাম ম্যাডাম, সারা রাত ঘুমাইনি আমি। খবর? ম্যাডাম একটা ফ্যামিলির ব্যাপারে জানতে পারলাম যেটা ওই ঘটনার দিন রাত্রেবেলায় হাওয়া হয়ে গেছে। কোন ফ্যামিলি? ম্যাডাম এই ফ্যামিলিটা মালতীনগরের সন্ধ্যা কলোনিতে ভাড়া থাকে। ওই চন্দর শর্মা আর ওর বউ সারদা আর মেয়ে পড়ি। তো মার্ডারের সাথে কি কানেকশন? ফ্ল্যাশব্যাকে যেতে হবে ম্যাডাম। এই চন্দর শর্মা যে বাড়িটাতে থাকতো সেই বাড়িটার পাশের বাড়িতে ওরা 2 বছর আগে থাকতো ম্যাডাম, যে মারা গেছে। আচ্ছা, এই ব্যাপার। আমি শুধু এটাই জানি যে ওই সারদার বাপের বাড়ি হলো লখনৌতে। পুরো ফ্যামিলি একসাথে চলে গেছে? না, প্রথমে সারদার বাচ্চারা যায়, তারপর কিছুদিন পর সারদার বর যায়। ডেটটা বলতে পারবেন আপনি? সারদা আর বাচ্চারা ঠিক কবে বেরিয়েছিল? নিজে কবে বেরিয়েছিল? ডেটটা তো মনে নেই, কিন্তু হ্যাঁ, অগাস্ট মাসে হবে। কিরে, হ্যাঁ, সারদা আর বাচ্চারা কবে ফিরবে? একটু সময় লাগবে, কিন্তু চলে আসবে। আসি। এই গৌরী আর ওর পুরো ফ্যামিলি এই পাশের বাড়িটাই থাকতো, তাই না? হ্যাঁ ম্যাডাম। গৌরী কি ওকে চিনতো? কি কথা বলছেন ম্যাডাম আপনি? জয়দীপ ভাই তো সবসময় বাইরেই থাকতো, আর ওই এই পরিবারটাকে সাহায্য করতো। এখানে না আমরা সবাই মিলেমিশে থাকি। ওর নাম্বার হবে আপনার কাছে? না, ওর নাম্বার তো আমার কাছে নেই, কিন্তু সারদার নাম্বার আছে, দেবো? হ্যাঁ, দিয়ে দিন। হ্যাঁ। আর আপনি বলতে পারবেন যে ওর বাড়িওয়ালার বাড়িটা ঠিক কোথায়? সুবোধ বাবু? আরে এই তো সামনে গিয়ে ডান দিকেই ওনার বাড়ি। স্যার, চন্দর বলেছিল ওই টিমে যাওয়ার জন্য। চন্দর? হ্যাঁ স্যার, চন্দর শর্মা, মালতীনগরের। স্যার, আমরা খুব একটা দূরে নেই। এই লোকটার অতীত মানুষই খুঁজছে মালতীনগরে। চন্দর তোকেই কেন বলেছিল টাকা বার করতে? ও একটা কার্ড দিয়ে বলেছিল এটিএম থেকে টাকা বার করতে। যাও 30,000 বার করে নিও। আমি সব আগে করিনি কখনো, তুমি নিজে করছো না কেন? আরে ভিতরে সিসিটিভি ক্যামেরা আছে না, চেহারা দেখে ফেলবে আমার। আমার চেহারার ফটো তো উঠে যাবে, আমিও তো ধরা পড়ে যাবো। তুমি কেন ধরা পড়বে? কার্ড কে পেয়েছে? আমি পেয়েছি, তাহলে তুমি কেন ধরা পড়বে? যাও। পেয়েছি মানে? আরে বাবা যাও না, নিয়ে এসো না। আমি কিন্তু ইংরেজিতে ভয়ঙ্কর খারাপ। আরে বাংলাতেও হয়। এক কাজ করো, 30,000 থেকে 5,000 তুমি রেখে নিও। হ্যাঁ ঠিক আছে। 5,000-এর লোভে আমি এটিএম এর ভেতরে গিয়েছিলাম স্যার, আমি পার করতে পারিনি স্যার।
আরে এ তো ব্যালেন্স আর স্টেটমেন্ট রে ভাই। আমি তো কিছু টিপতেই এটাই বেরিয়ে এলো। আরে এমনি এমনি কি করে বেরোবে? তুই কিছু টিপেছিস তার জন্যই বেরিয়েছে। তুমি তো বলেছিলে টিপলেই টাকা বেরোবে, আমি তো টিপে এটাই বের করেছি। আচ্ছা এক কাজ কর, আরেকবার যা, আর একটা অপশন থাকবে নগদ সংগ্রহ। হ্যাঁ, ওটা টিপলে টাকা বেরোবে। হ্যাঁ, বাংলা বুঝিস না গাধা কোথাকার? এই গাধা বলবে না কিন্তু আমাকে। যাও নিজে গিয়ে বার করে আনো, লাগবে না তোমার ওই 5,000। এই নাও। আরে এই চন্দরকে কোথায় পাবো? আমাদের মালতীনগরে চামড়ার কারখানায় কাজ করে ও। ওই ট্যাক্সি স্ট্যান্ডের সামনে একটা চায়ের দোকান আছে না, ওখানেই ওর সাথে দেখা হয়েছিল। চল নম্বর দে চন্দরের। নেই স্যার, কখনো দরকারই পড়েনি ওটার। নাম্বার বল। স্যার সত্যি কথা বলছি স্যার, ওই চায়ের দোকানের সামনে বলেছিল চল এটিএম থেকে টাকা বার করতে হবে, সাহায্য কর। আমিও চলে গেছিলাম স্যার। আমি কি করে জানবো যে ও কি করেছে, কবে করেছে, কিভাবে করেছে? আর আমি এদিকে জেলে ফেসে গেলাম স্যার। এই হলো চন্দ্র শর্মার এগ্রিমেন্ট, আর এই হলো ওর ছবি। আপনার কাছে ওর অন্য কোনো নাম্বার আছে? এই নাম্বারটা তো দেখছি বন্ধ আছে। না, আমার কাছে এই নম্বর ছাড়া চন্দ্র শর্মার দ্বিতীয় কোনো নাম্বার নেই। মনে হচ্ছে গোপী সত্যি বলছে, তবে ওটাকে ছাড়তে হবে না, কোনো চান্স নেব না। লোকটার ফোন বন্ধ আছে স্যার, কল রেকর্ড চেয়েছি তাড়াতাড়ি। চন্দরের বউ সারদা লখনৌ গেছে, ফোন নিশ্চয়ই চালু। চালু আছে স্যার, কিন্তু মালতীনগর থেকে কথা বলেনি। ওর পেছনে লোক লাগিয়ে দিয়েছে স্যার। ঠিক করেছো। চন্দরের ফটো পেয়েছো? এই চন্দর শর্মা জয়দীপ মাথুর আর গৌরী মাথুরের এক সময়ের স্যার, প্রতিবেশী। মালতীনগরে ওর বিরুদ্ধে 3টে চুরির কেস আছে। ছোট অপরাধী, তবে কি একেই বড় হত্যাকাণ্ডে ইউজ করা হয়েছে? একে কি এটিএম এর পাসওয়ার্ড দেওয়া হয়েছে আর উইথড্রল অ্যামাউন্ট ইচ্ছাকৃতভাবে দেখা হয়নি? নাকি এটিএম কার্ডটাই সুপারির অংশ? স্যার আমি গৌরীর ফোন রেকর্ডসের মধ্যে গিয়ে ওর মেসেজ চেক করেছি, সব উইথড্রয়ালের নোটিফিকেশন ওখানেই এসেছে। হ্যাঁ, তবে এটাই ভাবার বিষয় যে এটিএম কার্ডের পাসওয়ার্ডটা চন্দরের কাছে কি করে গেল? আমাকে বলা হয়েছিল তোমাকে না বলার জন্য। যে কানপুরে তোমায় পুলিশ ডেকেছিল আমার সম্বন্ধে জানবার জন্য। পুলিশ আমাকে সামনাসামনি জিজ্ঞেস করলো আমি কি শেষ করেছি আমার ফ্যামিলিকে। এটিএম এর কিছু উইথড্রল স্ট্রেস করে ছোড়া গৌরীর। একটা কথা জিজ্ঞেস করবো? শুক্লা, তুই তোমার বন্ধু, সবচেয়ে কাছের। তুইও জিজ্ঞেস করবি আমি শেষ করেছি কিনা? তাহলে কি উত্তর দেবো তোকে? আমরা সারদাকে অ্যালার্ট করব না, আর সোজা জয়দীপ মাথুরকেও ধরবো না। সবার আগে চন্দর শর্মা। হ্যালো, আমি কি সারদা শর্মার সাথে কথা বলছি? হ্যাঁ, আপনি কে? কংগ্রাচুলেশন সারদা দেবী, আমি আপনার সেলফোন কোম্পানি মোর টকের থেকে পিঙ্কি বলছি। একটা লাকি ড্রতে আপনার সেলফোন নাম্বারকে 10,000 টাকা লাকি প্রাইজ দেওয়া হবে। তো বলুন এই প্রাইজটা আমরা কোথায় পাঠাবো? আমরা তো এখন লখনৌতে। খুব ভালো, তো লখনৌর অ্যাড্রেসটা দেবেন প্লিজ। আমরা আজকে এক্সিকিউটিভকে এই প্রাইজটা দিয়ে পাঠিয়ে দেব। আমার অ্যাড্রেস নোট। আমরা তো এখন লখনৌতে। খুব ভালো, তো লখনৌর অ্যাড্রেসটা দেবেন প্লিজ। আমরা আজকে এক্সিকিউটিভকে এই প্রাইজটা দিয়ে পাঠিয়ে দেব। আমার অ্যাড্রেস নোট করুন। বাড়িতে সারদা দেবী আছেন? ওনাকে বলুন আমরা ফোন কোম্পানি থেকে এসেছি। হ্যাঁ সারদা, এই সারদা। হ্যাঁ বলুন, আমি সারদা শর্মা। সারদা দেবী আপনার স্বামী ও নিশ্চয়ই এখানেই থাকেন, রাইট? হ্যাঁ, আমি জানি না ও এখন কোথায় আছে। 27শে আগস্ট ওর সঙ্গে শেষবার কথা হয়েছিল। কি কথা হয়েছিল? বলল আমরা আর কানপুর ফিরে যাব না, লখনৌতেই থাকবো। তো তারপর না ওর কোনো ফোন এসেছে না অন্য কিছু। আপনার প্রতিবেশী গৌরী মাথুর আর তার 3টে বাচ্চার খুন হয়েছে, দিশাকে রেপ করেছে। এসবের মধ্যে আপনার স্বামী চন্দর শর্মার কোনো হাত আছে? খুব ভেবেচিন্তে উত্তরটা দেবেন। যদি চুপ করে থাকেন বা মিথ্যে বললেন বা কোনোভাবে একটু কথা ঘোরাবার চেষ্টা করেন, তাহলে জেলে আপনিও যাবেন। সারদা দেবী, আপনি যদি সত্যিটা বলে দেন তাহলে আপনি সাজা থেকে বেঁচে যাবেন। আমাদের যাওয়ার 5 মাসের মধ্যে ওনার সঙ্গে কোনো কথা হয়নি। কিন্তু হ্যাঁ, ও ওই মহাজন বাবার সঙ্গে কথা বলে। মহাজন বাবাকে? এই কানপুরেই একজন বাবা আছেন,
আমরা ওনাকে খুব মানি। উনি বলেছিলেন যে পৌরির বাবা ভালো আছে। কোথায়? মুম্বাই। মুম্বাইয়ের কোথায়? কোনো কান্দিওয়ালি, ওখানে একটা ফ্যাক্টরিতে ওর চাকরি হয়ে গেছে। এই নির্মম হত্যাকাণ্ড আর ধর্ষণের ঘটনার প্রায় 6 মাস পর এই কেসটা এখন শেষ পর্যায়ে চলে এসেছে। পুলিশ অপরাধীকে ধরার সব কৌশল কাজে লাগিয়েছে। শেষ পর্যন্ত তাকে তারা ধরতে সক্ষমও হয়েছে। জয়দীপ বলছি স্যার, খুনি ধরা পড়েছে। একজনকে হাতে পেয়েছি, বলছিল সে কিছু করেনি। রাতভর জিজ্ঞাসাবাদ চলেছে, মনে হচ্ছে সাপের ছুঁচো গেলার অবস্থা হয়েছে। আর ব্যাস, এক্ষুনি আমার কাছে মেসেজ এসেছে যে ও সবকিছু সত্যি বলতে রাজি হয়েছে। কে সেই লোক? এত ছটফট করছেন কেন জয়দীপ মাথুর? যে মুহূর্তে আমি জানতে পারবো, আপনিও জানতে পারবেন। চল, বলতে শুরু কর। আগেও তো 20,000 টাকা নিলে, সেটা তো এখনো ফেরত দিলে না। আরে আমাকে এখন 15 দিয়ে দাও না, আমি তোমাকে একসঙ্গে না হয় 35 দিয়ে দেবো। এখন টাকার দরকার আমার। ব্যাংকের স্টেটমেন্ট যদি জয়দীপ দেখে নেয় তখন? ও এখানে থাকেই না তো দেখবে কি করে? খেলছো আমার সাথে? আচ্ছা ঠিক আছে, কাল নিয়ে নিও। এখন বাচ্চাদের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, এটিএম যেতে পারবো না। আরে আমি বলছি আমার দরকার আছে, অদ্ভুত তো। তুমি এক কাজ করো না, কার্ডটা আমাকে দিয়ে দাও, টাকা বের করে তোমাকে ফেরত দিয়ে দেবো কালকে। এতটা ভরসা করা যাবে তোমাকে? এত বছর ধরে আমাদের প্রেম চলছে, না আমি সারদাকে জানতে দিয়েছি আর না তোমার জয়দীপকে, আর জিজ্ঞেস করছো ভরসা করতে পারবে কিনা? বাপ রে বাপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার ভালো জয়দীপকেই বাঁচত, কিন্তু 700 কিলোমিটার দূরের ভালোবাসা থেকে তো আর প্রয়োজন মিটতো না ওর। ওই প্রয়োজনটা আমি মেটাতাম, আর ও তো টাকার প্রয়োজনটা মেটাতো। বন্ধু ছিল স্যার, দুজনকে পছন্দ করতাম আমরা। তাহলে পছন্দটা অপছন্দে বদলালো কেন? বাচ্চাগুলোকে মেরে ফেললি, ওর একটা মেয়েকে রেপ করলি কেন? আমি ওদের নতুন বাড়িতেও লুকিয়ে চুরিয়ে গৌরীর সঙ্গে দেখা করতে যেতাম। সেই দিন আমার টাকার খুব প্রয়োজন ছিল। আরে চন্দ্র কাকা, কেমন আছো তুমি? এসো ভেতরে এসো। রিতেশ শিবানী দেখো কে এসছে। নমস্কার কাকা। নমস্কার কাকা। আরে নমস্কার বাবা রিতেশ, কেমন আছো বলো? ভালো আছি। ক্যারাম খেলছে না? নমস্কার গৌরী বৌদি। নমস্কার নমস্কার। কি খবর হঠাৎ এলে? আরে কিছু না বৌদি, এখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম বাচ্চাদের আর তোমার সাথে একটু দেখা করে যাই। ও সারদা পরীকে নিয়ে ওর বাপের বাড়ি গেছে না, লখনৌ। তাহলে তো তুমি হোটেলেই খাওয়া দাওয়া করছো, আজ আমাদের সাথে খেয়ে নাও। আরে না না ঠিক আছে, ওসবের দরকার নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, বসো না। আমার চোখের সামনেই সবাই বড় হয়েছে, সবাইকে ভালো করে চিনতাম। গৌরী আর বাচ্চারা খাবার খেয়ে নিয়েছিল, আমি ওখানেই ছিলাম। দিশা, তুমি আজ রাতে ওপরে ঘুমিয়ে পড়ছো তো? হ্যাঁ আমি ওপরেই শোবো। আচ্ছা ঠিক আছে। রিতেশ শিবানী ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আর 5 মিনিট মা। শুধু 5 মিনিট? হ্যাঁ 5 মিনিটের জন্য দে না খেলতে। দে না।
এখন আসাটা কি খুব দরকার ছিল? এই শোনো, আমার টাকার খুব দরকার এই মুহূর্তে। তোমার টাকার দরকার কখন হয় না বলো তো? কিন্তু এখন তোমাকে দেওয়ার মতো আমার কাছে 100 টাকাও নেই। কেন? তুমি আমার সাথে মজা করো না? তো টাকা ওর জন্য? এক্ষুনি এখান থেকে চলে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। এটা কিভাবে তুমি কথা বলছো আমার সাথে? তাহলে তুমিও আমার সাথে এইভাবে একদম কথা বলবে না, বুঝেছো? এই শোনো, আমাকে অপমান করো না। এই দেখো, আমি সব সময় তোমার সাথে সম্মান রেখে কথা বলি, কিন্তু তুমি তো দেখছি টাকা ছাড়া কিছুই বোঝো না। এখন আমি বুঝে গেছি যে তুমি শুধু টাকার জন্য সম্পর্ক রেখেছো। টাকার প্রয়োজন কার হয় না? সবার হয়। তার জন্য পরিশ্রম করো, কাজ করো, যেমন জয়দীপ করে। কিন্তু না, তোমার তো হাড়গুলো জড়ো হয়ে যাচ্ছে। মাথা গরম করাস না আমার, বুঝলি? তুমি আমার গায়ে হাত তুললে? আজ আমার গায়ে হাত তোলার সাহসটা দেখালে ঠিক আছে, আর যদি কখনো করো না, আমি কোনো অসহায় মহিলা নই। এত বড় বাড়ি সামলাই, আমার 3টে বাচ্চাকে সামলাই, আর তোমার সাথে যে সম্পর্কটা আছে না, 2 তরফে হওয়া চাই। তোমার বাবার এটিএম মেশিন না এটা। চলে যাও এখান থেকে, যখন ইচ্ছে তখন কোথা থেকে চলে আসে টাকা যাওয়ার জন্য। স্যার, প্রথমত তোর কথা বলার ধরন, তার উপরে জয়দীপের সঙ্গে তুলনা করছে। সালা থাপ্পড় মারলো আমাকে, মাথা পুরো গরম হয়ে গেল আমার। টাকা চাই। মুখের দিকে কি তাকিয়েছো? বললাম না চলে যেতে। চলে যাও এখান থেকে। অসম্মান করলে কেন? অসম্মান তো তাকে করা হয় যার কোনো সম্মান আছে। আচ্ছা, বুঝেছো? হ্যাঁ। বাচ্চারা আমায় দেখে ফেলেছিল, বুঝতে পারছিলাম না করব কি। দিদি ওঠ না, দিদি, দিদি ওঠ, দিদি ওঠ না, দিদি ওঠ না, দিদি, দিদি ওঠ, দিদি ওঠ, দিদি, দিশা দিদি, দিদি ওঠ, ওঠ দিদি, দিদি ওঠ, ওঠ না, ওঠ না, ওঠ না দিদি, দিদি, দিশা দিদি, দিশা দিদি, দিদি ওঠ না, ওঠ না দিদি। তো তুই ওর বাচ্চাগুলোকে এই কারণে মেরে ফেললি যাতে কেউই তোর বিরুদ্ধে না মুখ খুলতে পারে? আমি কাউকে মারতে চাইনি স্যার, ও অসম্মান করলো আমাকে। ও তোকে অসম্মান করলো, তাই তুই ওর মেয়ে দিশার সম্মান লুট করলি। তুই বলেছিস তোর সামনে ওরা বড় হয়েছে। আমার মাথা কাজ করছিল না স্যার। তোর মাথা কাজ করছিল না, নাকি তোর শয়তানি বুদ্ধিটা জেগে উঠেছিল? তোর এই পশুর মতো ব্যবহার, মাথার দোষ চাপাচ্ছিস। আমি সমস্ত জানলা আর বাইরের দরজা বন্ধ করে দিলাম, ওখান থেকে বেরিয়ে গেলাম। গোপী এটিএম মেশিনটা বুঝতে পারেনি। বাকি দুজন কারা ছিল বল? কার্ড কোথায় পেলি? সেটা জেনে তুই কি করবি রে বিষ্ণু? আরে কথা তো বল। আরে তোদেরকে কমিশন দেবো তো 2000। কার্ড নাও, এটিএম যাও, পাসওয়ার্ড দিয়ে টাকা তুলে আমার হাতে দাও, ব্যাস। এটা কি করে হয়? কার্ডটা ঠিক করে দেখলামই না, যখন এটিএম এর নামটা দেখলাম তখন বুঝে গেলাম। দুজনেই আমার সাথে চামড়ার ফ্যাক্টরিতে কাজ করতো। প্রথমে সন্দীপ গোয়েল টাকা বার করে, তারপর বিষ্ণু সিং। তার মানে ওরা দুজন জানতো যে তুই ওই খুনি নরপিশাচ রেপিস্ট যাকে পুলিশ খুঁজছে।
তোর আর গৌরীর অ্যাফেয়ারের ব্যাপারে জয়দীপ কিছু জানতে পেরেছিল? না। মিথ্যে বলছে ওই লোকটা। টাকার জন্য ও আমার স্ত্রী আর সন্তানদের খুন করেছে। চন্দর তার স্টেটমেন্টে যেটা বলেছে জয়দীপ, সেটাই আমি জানালাম। আমি মানি না। আপনি নার্কো টেস্ট করান। গৌরীকে আমার থেকে ভালো কেউ জানতে পারে না। ও এরকম করতেই পারে না। মিথ্যে কথা বলছে হারামজাদা। মনীষ তার প্রেম দিশার সঙ্গে ঘটা নির্মম ঘটনাটি ভোলার চেষ্টা করছে। জয়দীপ এখনো বিশ্বাস করতে চাইছে না যে এরকম কোনো ঘটনা আদৌ ঘটেছে। এদিকে অপরাধী নার্কো টেস্ট করাতে পুরোপুরি নারাজ, আর সে তার স্বীকারোক্তির প্রতি অটল। সন্দীপ আর বিষ্ণু, দুই বন্ধু যারা অপরাধীকে এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করেছিল, পুলিশ তাদের গ্রেফতার করেছে। ওরা দুজনই জানতো যে এই ছেলেটি খুনি এবং রেপিস্ট। মানুষের বৈধ বা অবৈধ সম্পর্ক নিয়ে আমরা কোনো নৈতিক বিচার করতে চাই না। মানুষ নিজেদের সম্পর্ক নিয়ে কি করবে বা না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এমন একটা সম্পর্ক যেটা কাউকে এক্সপ্লয়েট করার জন্য ব্যবহার করা হচ্ছে, তখন সতর্ক থাকাটা জরুরি। এই কেসটা এমনই একটা সম্পর্কের মূল্য চোকাতে হয়েছে। নির্মমভাবে 4টি প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল শুধুমাত্র এই কারণে যে হত্যাকারীর দুর্বল ইগোতে আঘাত লেগেছিল। এখন আমি অনুপ সুনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটি চমকে দেওয়ার মতো কেস নিয়ে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.